আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিনই তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। এর আগে সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে পার্লামেন্টের সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলে এই বৈঠক। পরে সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তারা জানান, সংসদের বিধি অনুযায়ী স্পিকার ও ডেপুটি শপথ নেবেন। অধিবেশনে সংসদ নেতা স্বাগত বক্তব্য দিয়ে সভাপতি কে হবে সেটি উপস্থাপন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে 15 মার্চ পর্যন্ত। খুব সম্ভব 15 তারিখে আরো একদিন অধিবেশন চলার পরে সংসদ অধিবেশন বিরতি হইতে পারে। সব জাতীয় সংসদ অধিবেশন বসুক, তারপরে জনপ্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো এবং শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা কথা বলবো এবং সমস্ত কিছু জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছে সবকিছু আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। দর্শক, এ নিয়ে সরকারি দলের একটি ব্রিফিং হয়েছে। সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, ব্রিফিং এর বিস্তারিত আমাদের জানাবেন। আপনি জানেন যে এর মধ্যে সরকারি দলের যে চিফ হুইপ নুরুল ইসলাম এবং অন্যান্য হুইপরা তারা একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম যেটি বলেছেন আমাদেরকে সেটি হচ্ছে যে আমরা জানেন যে একটা বিশেষ পরিস্থিতিতে এই সেই সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার অনুপস্থিত আছেন এবং ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছেন কে হচ্ছেন ডেপুটি স্পিকার এবং স্পিকার। সেই প্রশ্ন আমরা করেছিলাম। তিনি জানিয়েছেন যে এটি সব তারা দায়িত্ব দিয়েছেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তিনি এটি ঠিক করবেন যে কে স্পিকার এবং ডেপুটি স্পিকার হবেন এবং তারপর তারা বলেছে যে আগামীকাল যে উদ্বোধনী অধিবেশন সেটি আসলে কিভাবে হবে তারা এবং সে ব্যাপারে জানিয়েছেন যে স্পিকারের চেয়ারটি খালি রেখেই আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে, উদ্বোধনী অধিবেশনটি শুরু হবে এবং তারপর সংসদ নেতা তিনি একজন সভাপতিকে নির্বাচিত করবেন যিনি এই স্পিকারের বিকল্প স্পিকারের দায়িত্ব পালন করবেন এবং তার সভাপতিত্বে অধিবেশন শুরু হবে এবং এরপর স্পিকার এবং ডেপুটি স্পিকারের যে নির্বাচনের যে নাম প্রস্তাব সেটি করা হবে এবং রাষ্ট্রপতি ভাষণ দেবেন, প্রধানমন্ত্রী ভাষণ দেবেন এবং যিনি একই সঙ্গে সংসদ নেতা এবং একই সঙ্গে 133টি যে অধ্যাদেশ আছে। আপনি জানেন যে বিগত তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার দুঃখিত তারা 133টি অধ্যাদেশ জারি করেছিল এবং নিয়ম অনুযায়ী সংসদ প্রথম অধিবেশনের 45 দিনের মধ্যে এই অধ্যাদেশগুলো যদি পাশ না করা হয় বা সংসদ যদি অধ্যাদেশগুলো উপস্থাপিত না হয় সেগুলো আপনি বাতিল হয়ে যাবে। ফলে ওই 133টি অধ্যাদেশ সে অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপিত হবে এবং অনেকগুলো কমিটি করা হবে এবং এই অধ্যাদেশগুলো যাচাই বাছাই করবার জন্য একটি কমিটি গঠন করা হবে এবং সেই কমিটি সিদ্ধান্ত নেবে যে কোন অধ্যাদেশগুলো থাকবে এবং কোন অধ্যাদেশগুলো থাকবে না বা বাতিল হয়ে যাবে। এবং যেটি চিফ হুইপ আমাদেরকে বারবার বলার চেষ্টা করেছেন যে তারা একটি প্রাণবন্ত কার্যকর সংসদ চান এবং তারা চান যে বিরোধী দল এই সংসদকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তারা বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সংসদে আলোচনা হবে এবং তারপর যদি একমত হওয়া হয় তারপরে তারা যে সংবিধান সংস্কার পরিষদ যে দাবি তোলা হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে সেটি প্রণয়ন করা হবে এবং এই বিষয়ে তারা বলছেন যে বিরোধী দলের সঙ্গে তারা আলোচনা করেই সমস্ত সিদ্ধান্ত নিতে চান এবং তারা যা বলছেন যে আগামীকাল বাংলাদেশের একটা গণতন্ত্রের নতুন সূর্য উত্তপ্ত হবে এবং এই সংসদে জনগণের যে আশা আকাঙ্ক্ষা তার যেই আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে মানুষ মুক্তিযুদ্ধ করেছিল এবং 24-এর যে গণঅভ্যুত্থান সেই আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন তারা এই সংসদের মধ্য দিয়ে করতে চান। মিল্টন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মিল্টন আনোয়ার। জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনার পর ডেপুটি স্পিকারের পদ নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিরোধী দল, এমনটা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। দুপুরে বিরোধী দলের সংসদীয় সভায় তিনি জানান, জুলাই চার্টার সংবিধান সংস্কার কমিশনের বিষয়গুলো সংসদে নিষ্পত্তি শেষে ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন বিরোধী দলীয় নেতা। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। এর মধ্যে সরকারি দলের সংসদীয় সভার পাশাপাশি বিরোধী দলও জাতীয় সংসদ ভবনে বৈঠকে বসেছে। জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। দেন লিডার অফ দি অপোজিশন উইল ডিসাইড
আমাদের পার্লামেন্টের মেম্বারদের। নাকচ করে দিয়েছেন, ব্যাপারটা তো এরকম নয়। না, আমরা নাকচ করেছি বলতে হবে। আমরা এই মুহূর্তে এইভাবে আমরা ডেপুটি স্পিকার তো নিতে চাইনি। সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে। কাল বসতে যাচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। এবার ৭৬ ভাগ সংসদ সদস্যই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই নতুন সদস্যরা কেমন করে তা নিয়ে সতর্ক দৃষ্টি থাকবে সবার। বিশ্লেষকরা বলছেন নতুনদের শেখানোর দায়িত্ব অভিজ্ঞ সদস্যদের নিতে হবে। তারা বলছেন সংসদ রাজনীতির অসমতল মাঠ নয়, সংসদীয় রীতিনীতি মেনে চললে উপকৃত হবে দেশ ও গণতন্ত্র। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ। এখানে যোগ দিতে যাওয়া সদস্যদের ৭৬ ভাগই একেবারে নতুন। তরুণরা রাজনীতির মাঠে তাদের দ্রোহ দেখিয়েছে। সংসদীয় নিয়ম মানবে নাকি সেখানেও দ্রোহ জারি থাকবে? ৭৬% ফ্রেশ এমপিএস যদি আমাদের পার্লামেন্টে এসে থাকে, তাহলে আমি মনে করি যে এটা একটা বড় ধরনের মানে কোয়ালিটেটিভ চেঞ্জের জায়গা। যে ইয়াং জেনারেশন এরা অধিকতর সাহসী, কনফিডেন্ট, তারা পার্লামেন্টে ভালো করবেন আমি বিশ্বাস করি। যে পার্লামেন্ট এদের দ্বারা লাইভলি হবে খুব। তারা প্রথম দিকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবে, এটা একেবারে মোটামুটি কনফার্ম বলা যায় যে তারা খুব একটা স্মুথলি চালাতে পারবে না। তাদের মধ্যে এক ধরনের টেনশন থাকবে, তাদের মধ্যে একটা উত্তেজনা থাকবে। পজিটিভ একটা রোল প্লে করবে পলিসি মেকিং এর ক্ষেত্রে। ফলে নতুনদের ক্ষেত্রে এটা আপনার বেশি ঘটার সম্ভাবনা আছে, কারণ তারা প্রথমবার এমপি হওয়ার ফলে তাদের মধ্যে এক ধরনের স্পৃহা কাজ করবে যে আমি ভালো কিছু করি। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকারি ও বিরোধী দল পরস্পর বিপরীত অবস্থানে আছে। এই সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র মিলিয়ে সংসদ সদস্যদের সংখ্যা ৮৬ জন। উত্তপ্ত হবে সংসদ, সেটার ধারণা করছেন বিশ্লেষকরা। বাপ দাদা ১৪ গোষ্ঠী তুলে আপনারা গালিগালাজ করব, নাকি আপনার কাজের সমালোচনা করব? অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আর কি, পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ যেটা আর কি। তা আমি আশা করি যে তরুণরা এই বিষয়গুলো খেয়াল রাখবে। তাদের উচিত হবে যে সংসদের মধ্যে একটা রেসপেক্ট রাখা এবং সংসদকে কার্যকর করে তোলার জন্য তাদেরকে সেই ধরনের আচরণ মেনটেন করা। এবারের নির্বাচন নিয়ে কিছু কিছু প্রশ্ন উঠেছে, কিন্তু বাংলাদেশে কিন্তু হরতাল ডাকেনি। ফলে এটা একটা পজিটিভ দিক যে তারা হয়তো মানে ইতিবাচকভাবেই সংসদে অংশগ্রহণ করবেন। সংবিধান সংশোধনে ২/৩ সদস্যের ভোটের প্রয়োজন হয়। সংসদে সেই ম্যাজিক ফিগার রয়েছে সরকারি দল বিএনপির। ফলে যত আলোচনাই হোক, এক্ষেত্রে বিএনপির মতই প্রাধান্য পাবে। আমি সংখ্যাগরিষ্ঠতার জোরে যে কোনো একটা বিল পাস করিয়ে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা করবো যে একটা বিল যেন সমঝোতার মধ্যে দিয়ে পাস হয়, যেটা পশ্চিম ইউরোপের দেশগুলোতে দেখা যায়। নেতাদের তো একটা পার্সোনাল ইগো থাকে, ওটা মেনে নেওয়া মানে তো আমি হেরে যাওয়া। বিএনপি বলতেছে যে ডেপুটি স্পিকার আপনাদেরকে দিচ্ছি, মানে আমি দয়া করতেছি। এটা অ্যাজ ইফ তার দান আর কি, জামাতকে একটা দান খয়রাত করবে আর কি। বিশ্লেষকরা বলছেন সংসদে ব্যক্তিগত আক্রমণ সমালোচনা বাদ দিয়ে দেশের মানুষের কল্যাণের জন্য আচরণ করা উচিত সংসদ সদস্যদের। নূরনবী সরকার, ৭১, ঢাকা। অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সংস্কার ও সুশাসন নিশ্চিতকরণ দেশের উন্নয়নের জন্য জরুরি। একই সাথে বিনিয়োগ বান্ধব পরিবেশ, টেকসই জ্বালানি ও মানব সম্পদ উন্নয়ন সহ ত্রয়োদশ জাতীয় সংসদের কাছ থেকে নানা কিছু প্রত্যাশা অর্থনীতিবিদদের। আর ব্যবসায়ীদের আশা তাদের চাওয়া পাওয়ার মাঝে ব্যবধান কমাতে সর্বোচ্চ গুরুত্ব দেবে এই সংসদ। সেই সাথে নতুন সরকারকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তারা। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। অসুস্থ চিত্রে শপথ করিতেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়ে রাষ্ট্র ক্ষমতায় আসেন বিএনপি সরকারের কাছে প্রত্যাশার পারদ চড়া। কার্যকর সংসদীয় গণতন্ত্র, সংবিধান সংস্কার, নারীর প্রতিনিধিত্ব, তরুণদের সম্পৃক্ততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সংসদীয় কমিটির সক্রিয়তা এবং দুর্নীতি ও কালো টাকার প্রভাব রোধ, এমন নানা প্রত্যাশা নতুন সংসদের কাছে। অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বান্ধব পরিবেশ ও ব্যবসা সহজীকরণ, টেকসই জ্বালানি অবকাঠামো, রাজস্ব নীতি ও কর সংস্কার এবং কর্মসংস্থান ও মানব সম্পদ উন্নয়ন সহ ত্রয়োদশ জাতীয় সংসদের কাছ থেকে নানা কিছু প্রত্যাশা করলেন অর্থনীতিবিদেরা। ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি কেমনে তৈরি হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে, সেইটা নিয়ে অন্তত একটা অধিবেশন আলোচনা হওয়া উচিত। সেখানে ঋণ খেলাপি নিয়ে আলোচনা হওয়া উচিত, সেখানে
টাকা পাচার নিয়ে আলোচনা হওয়া উচিত, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের হোয়াইট পেপার নিয়ে আলোচনা হওয়া উচিত, এবং ইতিমধ্যে ওই একই ধরনের যেসব পদক্ষেপ হয়েছে সেটা নিয়ে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে আলোচনা সমালোচনা হওয়া উচিত। তো অনেকগুলি ভালো ভালো সংস্কার কর্মসূচি সেখানে আছে, সেটা ব্যাংকিং সেক্টর বলি আর আমাদের রাজস্ব আহরণ বলি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা বলি। তো সেগুলোতে তো অবশ্যই আমার মনে হয় যে অধ্যাদেশগুলি করা হয়েছে সেগুলোকে পার্লামেন্টে পাশ করা এবং যেগুলো বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন এগুলোর সাথে যেগুলো আমাদের অগ্রাধিকার পাওয়ার অধিকার আছে বলে আমার মনে হয়, সেগুলো তারা নিশ্চয়ই এগুলো তারা পার্লামেন্টে আলাপ আলোচনা করবেন, উত্থাপন করবেন এবং সেগুলো পাশ করবেন। ডিসিসিআই প্রেসিডেন্ট তাসকিন আহমেদ বললেন, সব সরকারের আমলেই তাদের প্রত্যাশা প্রাপ্তির মাঝে বিস্তর ব্যবধান থাকে। তার আশা এই সরকার তাদের চাওয়া পাওয়ার মাঝে ব্যবধানটা কমাবে। আমরা তো সবসময় চাওয়া এবং পাওয়ার তো কোনো শেষ নাই, ঠিক না? এবং সব কিছুই যে চাওয়ার মধ্যে আমরা পেয়ে যাব সেটাও এক্সপেক্ট করাটা ঠিক না, এবং আমরাও এক্সপেক্ট করি না। কিন্তু যখন আমরা দেখি যে কিছুটা স্টেপ হয়েছে সেটাও কিন্তু অনেক আশা দেয়, ঠিক না? আমাদের প্রবলেম আছে 10টা, এবং কোনো সরকারই কিন্তু এটা ওভারনাইট 10টা প্রবলেমই সলভ করতে পারবেন না। ওনারা যদি একটা শর্ট টার্মে 3-6 মাসের মধ্যে তার মধ্যে 2-3টা প্রবলেমও অ্যাড্রেস করতে পারেন আর বাকি প্রবলেমগুলোর কাজটা শুরু করেন, সেটাও কিন্তু অনেক বড় পাওয়া। নতুন সরকারকে ব্যবসায়ী মহল সার্বিকভাবে সহযোগিতা করবে বলে জানান ডিসিসিআই প্রেসিডেন্ট। আমরা ওনাদের সাথে একসাথে কাজ করব, একযোগে কাজ করব। আর সংসদের একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো পাবলিক প্রাইভেট সেক্টরের ওনাদের ডায়ালগটা। অনুপধিকারী তরুণ, ৭১, ঢাকা। রেশনিং পদ্ধতির আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। আজ এক বার্তায় তথ্য জানায় বিপিসি। আগে অকটেন পেট্রোলের গড় বিক্রি থেকে 25% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন তা 15% কমিয়ে ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী সরবরাহ করা হবে। অর্থাৎ বিভাগীয় শহরে অকটেন পেট্রোলের সরবরাহ 10% বাড়ল। বিপিসি জানিয়েছে, হ্রাসকৃত বরাদ্দের যথাযথ সরবরাহ নিশ্চিত করতে তাদের অধীনে বিপণন কোম্পানির ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা ও ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বিরাজ করছে দেশের বাজারেও। জ্বালানি পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর পেট্রোল পাম্প থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। রাকিব, পাম্পগুলোতে তো জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, তো এতে পরিস্থিতির কোনো পরিবর্তন আপনার চোখে পড়েছে কিনা? বিপিসি আজকে যে নির্দেশনা দিয়েছে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর জন্য ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে, এবং রেশনিং এর মাত্রাও তারা 25 থেকে 15% নামিয়ে এনেছে, সেই প্রভাব কিন্তু এখন পর্যন্ত পড়েনি সবগুলো পাম্পে। আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন পাম্পে এখনো তেল সরবরাহ বন্ধ রয়েছে, এবং আমার পেছনে যে পাম্পটি দেখতে পাচ্ছেন এই পাম্পে সরবরাহ কিন্তু কম রয়েছে। তারা এই যে বাইকে 300 টাকার সর্বোচ্চ তেল দিচ্ছেন, যেখানে বিবিসির নির্দেশনা আছে 5 লিটার অর্থাৎ 600 টাকার তেল দেওয়ার কথা রাইড শেয়ার করে যারা তাদেরকে, কিন্তু সেটি দেওয়া হচ্ছে না। এখানে অনেক রাইড শেয়ারিং করা ব্যক্তি তারা অভিযোগ করেছেন যে তাদেরকে ঠিকমতো তেল দেওয়া হচ্ছে না। আবার অনেকগুলো পাম্পে আমরা দেখেছি যে সেই বিপিসির নির্দেশনা মেনে তেল সরবরাহ করা হচ্ছে। এছাড়াও আমরা যদি বলি যে আসলে যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে একদিকে যেমন তেলের মজুদ সীমিত, অন্যদিকে আমদানি যেমন বাধাগ্রস্ত হচ্ছে, সেই জায়গা থেকে সরকার কিন্তু অনেকগুলো স্টেপ নিয়েছে। যেমন সরকার অভ্যন্তরীণ চাহিদা কমানোর জন্য নির্দেশনা দিয়েছে সরকারিভাবে, এবং রেশনিং পদ্ধতির মাধ্যমে সরবরাহ কিছুটা কমিয়েছে। এছাড়া কিন্তু বিকল্প উৎস থেকে আমদানির জন্য সরকার চেষ্টা চালাচ্ছে। আপনি জানেন যে আসলে সরকার ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেলের সরবরাহ কেন্দ্রিক সহযোগিতা চেয়েছে। এর বাইরেও আমরা দেখেছি যে এখন পর্যন্ত সরকার আসলে কোনো ধরনের বিশেষ করে অকটেন, ডিজেল এবং পেট্রোলের দাম বাড়ায়নি, গ্যাসের দাম বাড়ায়নি। এই ধরনের জ্বালানির দাম বাড়ালে আসলে ভোক্তা পর্যায়ে তীব্র চাপ সৃষ্টি হয় এবং নিত্যপণ্যের দাম বেড়ে যায়, মানুষ একটা অস্বস্তির মধ্যে পড়ে যায়। তো সে বিষয়ে আমরা সাধারণ যে জ্বালানি তেলের ভোক্তারা আছেন তাদের সাথে আমরা কথা
বলেছি, তারা বলছেন যে সরকার এখন পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়ে আসলে দাম এখন পর্যন্ত বাড়ায়নি এবং সেটাই স্বস্তিদায়ক। তবে রেশনিং এর মাধ্যমে মানুষের একটু ভোগান্তি হচ্ছে, সেটা আসলে অনেকে মেনে নিচ্ছেন, আবার অনেকে বলছেন যে সেটি আরেকটু কমানো যায় কিনা, সরকার সেই দিকটা যদি চিন্তা করে তাহলে হয়তো মানুষ আরেকটু স্বস্তি পাবে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ একটা সংকটকালীন সময় পার করছে, যেটি আসলে সামনের দিনে কতদিন অব্যাহত থাকে সেটা এই মুহূর্তে বলা মুশকিল। রাকিব, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, জ্বালানি পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন রাজধানীর একটি পেট্রোল পাম্প থেকে সহকর্মী রাকিব হোসেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের তেল পাম্পগুলোতে জ্বালানি সংকট এখনো কাটছে না। অভিযোগ উঠেছে, ডিলারদের বেশি মজুদ করার প্রবণতায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এছাড়া জ্বালানি সংকটের শঙ্কায় অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে রাখছেন। সরবরাহ সংকট সৃষ্টির এটাও একটা কারণ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের স্বল্পতা দেখা দেয় ভিড় করছেন বহু গাড়ি ও মোটরসাইকেল চালক। সংকটের অজুহাতে অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো তেল নিতে পারছেন না। চালকরা জানান, কর্মস্থলে যাতায়াত সহ দৈনন্দিন চলাচলে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। কয়েকটা পেট্রোল পাম্পে তেল দিচ্ছে, তেল দিল অনেক সিরিয়াল, প্রায় 100-150 গাড়ি। মিনিমাম 5 লিটার করে তেল মোটরসাইকেলে বাইকে দেওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু আসলে বাস্তবে কোনো কার্যকর নাই, মনিটরিংও নাই, এটা দেখভাল করার কেউ নেই। এদিকে পেট্রোল পাম্পের কর্মীরা জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমিত পরিসরে রেশনিং পদ্ধতিতে তেল দেয়া হচ্ছে। এক গাড়ি তেল দেয় সারাদিনে 2 ঘন্টার বিক্রি, এগুলো 2 ঘন্টা পরে কি করি আমরা এগুলো সেল করে বন্ধ করে বসে থাকি। এখানে মানুষ আসে যে অবস্থা উশৃঙ্খলা সৃষ্টি করে, তো এটা নিয়ে আসলে আমরাও বিভ্রান্তির ভিতর পড়ে গেছি। রংপুরে প্রতিদিন 4000 লিটার তেলের প্রয়োজন থাকলেও ডিপো থেকে তাদেরকে 4-5 দিন পর তেল দেয়া হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের, যে কারণে বেশিরভাগ পাম্প থেকেই তেল সরবরাহ করা যাচ্ছে না। ডিজেল দিয়েছে শুধু 3000 লিটার গতকালকে, এখন অরিজিনাল ভাবে আমাদের তেল লাগে 9000 লিটার, যেভাবে বিক্রি বাড়ছে। বরিশালেও চলছে জ্বালানি তেলের সংকট। প্রতিটি ফিলিং স্টেশনের বিপরীতে 3 ভাগের 1 ভাগ জ্বালানি ডিপো থেকে সরবরাহ করছে, যে কারণে মোটরসাইকেলের জন্য 2 লিটার এবং প্রাইভেট কারের জন্য 10 লিটার জ্বালানি দেয়া হচ্ছে। মানিকগঞ্জে ডিজেলের জন্য ভোর থেকেই ফিলিং স্টেশনগুলোতে কৃষকের দীর্ঘ লাইন পড়েছে। সরবরাহের তুলনায় চাহিদা কয়েক গুণ বেড়ে যাওয়ায় চাপ বাড়ছে ময়মনসিংহের প্রতিটি পাম্পে। এরই মধ্যে অকটেন না থাকায় বিক্রি বন্ধে পাম্পের নোটিশ ঝুলিয়ে রাখা হয়েছে। প্রতিদিনের চাহিদা ছিল এভারেজে 4000 লিটার, এখন যেহেতু 2.5 গুণ থেকে 3 গুণ বেড়ে গেছে, তাই তেলটা আনার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, প্রয়োজনের অতিরিক্ত সংগ্রহের কারণে এই আতঙ্ক ছড়াচ্ছে। শান্তা ইসলাম, 71। মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রাম বন্দর সীমানায় আসা 6টি জাহাজ থেকে জ্বালানি খালাস করা হয়েছে। জ্বালানিবাহী আরও 4টি জাহাজ বাংলাদেশের জলসীমায় আছে। সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরে এবং বন্দর সীমার ভিতরে পণ্য খালাসের সাথে জড়িত রয়েছে। বাকি 4টি জাহাজ আগামী 2 দিনের ভিতরে, আজকে আসবে 2টো, 12 তারিখে একটি এবং আগামী 14 তারিখে একটি জাহাজ বাংলাদেশ জলসীমায় এবং বন্দরের সীমায় জ্বালানিবাহী হিসেবে এখানে আসছে এবং বন্দরে যখনই তারা শিডিউল চাইবে আমরা প্রাধিকারের ভিত্তিতে খালাস দিব। প্রসিকিউশন কিংবা সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে অনিয়মের অনুসন্ধান করাই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মূল উদ্দেশ্য বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। অনুসন্ধানে কারো বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এ কথা জানান চিফ প্রসিকিউটর। এর আগে জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধ মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায় দুপুর 12টা থেকে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি তদন্ত কার্যক্রম শুরু করেছে। 5 সদস্যের তদন্ত কমিটি কাজ করেছে। এর আগে গতকাল বিকেলে দীর্ঘ বৈঠকের পর তদন্ত কমিটি গঠন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 5 সদস্যের কমিটির প্রধান হিসেবে রয়েছেন চিফ প্রসিকিউটর। অন্য সদস্যরা হলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল রিসার্চ অফিসার সিফাতুল্লাহ। 5 সদস্য বিশিষ্ট একটা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করেছি। কমিটি আজকে আমরা 4 জন একত্রে বসেছি। আমাদের এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের প্রসিকিউশন টিমের কোনো সদস্য
বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, সেই বিষয়টি আমরা তথ্য উদ্ঘাটন করব। যদি তাদের বিরুদ্ধে সাবস্টেন্টিভ কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। দ্যাটস অল। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।